নিচে নেমে দেখলাম বিশাল বসার ঘরে এক পাশে আমার অসহায় দাদি বিলাপ করছেন, আরেক পাশে কিছু পুলিশ দাঁড়ানো, আর অন্যদিকে টিভি রিপোর্টারদের সাথে আমার মা কথা বলছেন। আমার স্বামী একজন অমায়িক মানুষ ছিলেন। ব্যবসার কাজে অনেকেই তার শত্রু হয়ে গিয়েছিল, তারাই হয়তো আমার স্বামীর হত্যাকারী। এতটুকু বলার পর মা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে টিভি ক্যামেরার সামনে থেকে সরে গেলেন। মার অভিনয় দেখে আমার ভীষণ হাসি পেল। ওরে আমার আদ্রি রে, সব গেল, তোর কেউ নাই। বলতে বলতে হঠাৎ আমার দাদি আমাকে এসে হাউমাউ করে জড়িয়ে ধরলেন। আমি দাদিকে কোনো মতে ছুটালাম নিজের থেকে। সবার দৃষ্টি এখন আমার দিকে। ক্যামেরাগুলো দৌড়ে আসছে রুমের অপর প্রান্ত থেকে। মার মুখে বিরক্তি, কিন্তু তিনি আমাকে কিছু বলতেও পারছেন না। আমার এখান থেকে বের হতে হবে, যেভাবে হোক। সব কিছু এড়িয়ে আমি সামনে এগিয়ে গেলাম। এতটুকু পড়ার পর ইন্সপেক্টর হাসান ডায়েরিটা বন্ধ করে দিলেন। মৃত্যুর আগে নীলাদ্রিতা মেয়েটা আর কিছুই লিখে যায়নি। ডায়েরিটা পাওয়া যায় তার লাশের পাশে। মেয়েটা সম্ভবত এই পুকুর পাড়ে বসেই লেখাগুলো লিখে রেখেছিলেন। আশ্চর্যজনকভাবে তার বাবার ডায়েরিটা তার পাশে নেই। সম্ভবত সেই ডায়েরি পড়েই মেয়েটা আত্মহত্যা করে। হয়তো এক ডায়েরি পড়ার পর আরেক ডায়েরিতে লেখার মতো মানসিক শক্তি মেয়েটার ছিল না। তার বাবা রকিবউদ্দিনের ব্যাপারেও এখনও কিছু জানা যায়নি। পরপর দুটো মৃত্যু একই দিনে, একই পরিবারে, রহস্যজনক মৃত্যু। কিন্তু এটা স্পষ্ট যে তার বাবার ডায়েরিটা খুঁজতে পারলেই সব জোট খুলে যাবে। দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে প্রায়। নীলাদ্রিতার লাশের আশেপাশে লাল মলাটের একটা ডায়েরি খোঁজা হচ্ছে। ইন্সপেক্টর হাসান নীলাদ্রিতার লাশের দিকে তাকিয়ে আছেন। মেয়েটা যথেষ্ট রূপবতী ছিল। মৃত্যুর পরও যেন লাল শাড়িটাকে সে সামলে রেখেছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। বেঁচে থাকতে মনে হয় অনেক ছেলেই তার প্রেমে পড়েছিল। সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে। ইন্সপেক্টর হাসানের হাতে চায়ের কাপ। তিনি একমনে জানালার দিকে তাকিয়ে আছেন। হাতে চায়ের কাপের চায়ের উপর সর পড়ে গেছে। তার পিছনে টেবিলের উপর পড়ে আছে লাল মলাটের ডায়েরিটা, ব্যবসায়ী রকিবউদ্দিনের ডায়েরি। অনেক কষ্ট পোহাতে হয়েছে জিনিসটা পেতে। পুরো পুকুর জুড়ে জাল ফেলে মানুষ ডুব দিয়ে খোঁজ অভিযান চালানোর পর হাতে এসেছে এটা। নীলাদ্রিতার লাশটা পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। ভাবতেই অবাক লাগছে ইন্সপেক্টর হাসানের। এত সুন্দর মেয়েটার পুরো দেহ ছিন্ন ভিন্ন করে দেয়া হবে, অথচ কত সুন্দর একটা কারণে মেয়েটা মৃত্যুর দ্বারে পা বাড়িয়েছে। ইন্সপেক্টর হাসান আবার ডায়েরিটা নিয়ে পাতা উল্টালেন। রকিবউদ্দিনের ডায়েরিটার বেশিরভাগ অংশতে তার ব্যবসার হিসাব নিকাশ, কিন্তু তার ফাঁকে ফাঁকে কিছু দিনলিপি তিনি নোট করে গেছেন। প্রতিদিনকার ঘটনা, কার্যকলাপ। হয়তো ভদ্রলোকের হঠাৎ শখ জেগেছে, হঠাৎ হঠাৎ লিখছেন। কিন্তু ডায়েরিটার শেষ অংশে একটা 2 পৃষ্ঠার খোলা চিঠি। নীলাদ্রিতা, মা আমার, আমি জানি না যেই সিদ্ধান্ত নিয়েছি তাতে তুই বেঁচে থাকবি কিনা। জানি না আমি মরে গেলেও তুই এই চিঠিটা পাবি কিনা। অবশ্য পাওয়ার সম্ভাবনা বেশি। তোর স্বভাব আমার জানা আছে। ছোটবেলা থেকেই আমার ডায়েরির উপর তোর দৃষ্টি। যখন পড়তে পারতি না তখন তোকে কোলে নিয়ে বসে হিসাব নিকাশ করতাম। তোর তখন হাজারটা প্রশ্ন থাকতো। এরপর বড় হয়ে তো একদিন মারই খেলি। সেই দিন খুব কেঁদেছিলাম জানিস, কিন্তু মার দেওয়াটা জরুরি ছিল। তুই চিঠিটা না পেলেও সমস্যা নেই, তোর হাফিজ আঙ্কেলের কাছে সব বলে গিয়েছি, সেখান থেকেও জানতে পারবি। আজকে তোকে তোর বাবা দেখতে আসবে। কি অবাক লাগছে? হ্যাঁ, আমি তোর বাবা না, আমি তোর পালক ছিলাম শুধু। তোর বয়স যখন 4 বছর তখন আমি তোকে আর তোর মাকে কিছু কুৎসিত মানুষের মাঝে আবিষ্কার করি। নিঃসঙ্গ ছিলাম আমি তখন, ভীষণ একলা। টাকার বিনিময়ে তোর মাকে বিয়ে করে তোদের নিয়ে আসি আমি। না, আমি তাদেরকে টাকা দেইনি, তারাই আমাকে টাকা দিয়েছিল তোকে আর তোর মাকে দেখে রাখার জন্য। ভীষণ রূপবতী ছিলি তুই। তোর আসল বাবার ভীষণ প্রিয়ও ছিলি, কিন্তু তোর জন্ম হয়েছিল এক কুৎসিত জগতের মাঝে। তোর আসল বাবা শামসুদ্দিন হালদার আমাকে বোঝালেন যে তিনি চান না তুই সেই জগতে থাকিস। তারা আমাকে শর্ত দিয়েছিল, তোর ভরণ পোষণের দায়িত্ব ও টাকা দুটোই তারা আমাকে দেবে, কিন্তু তার বদলে তোকে আমার 18 বছর পর্যন্ত শিক্ষিত শুদ্ধ নারী হিসেবে গড়ে তুলতে হবে। আমি তোকে নিয়ে এসেছিলাম, আর দেখাশোনার জন্য তোর মাকেও। আমার টাকার প্রয়োজন ছিল না, তাও তারা আমাকে টাকা দিত। হালদারের আশেপাশে অসংখ্য নারী ঘোরাফেরা করত। স্ত্রী নিয়ে তার কোনো সমস্যা ছিল না। তোর মা কাঁদতে কাঁদতে একসময় আমাকেই আপন করে নিয়েছিল। ভালো সে কখনোই ছিল না, অভিনয় করতে শিখেছে শুধু। অবশ্য সে অভিনয়ের ব্যাপারটা হালদারের সংসার থেকেই রপ্ত করেছিল, যার দরকার আমার সংসারে ছিল না।
আমি তোদেরকে দেখে রেখেছি। আমি জানি তুই তীক্ষ্ণ বুদ্ধির মেয়ে। আমি জানি তুই আমার ভিতরটা দেখতে পারতি। আমাকে তুই ভীষণ খারাপ ভাবিস। হয়তো আমার অভিনয়টা তুই বুঝতে পেরেছিলি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমি জানতাম তুই আমার আপন না, কিন্তু তাও তোকে ভালোবেসেছিলাম। তোর প্রতি আমার একটা কঠোর দৃষ্টি ছিল। নিজের পাপবোধের কারণে কখন তোর কাছে নিজেকে প্রকাশ করতে পারিনি। আশ্চর্যজনক, কিন্তু সত্যি এই 15 বছরে আমার আর একটি সন্তানও হয়নি। আমার দরকারও ছিল না। তুই আমার জগৎ আলো করে রেখেছিলি। আস্তে আস্তে নিজেকে একটা বিশাল বড় জালের মধ্যে আবিষ্কার করলাম। বিয়েটা করা আমার ভুল ছিল। বুঝতে পারলাম শামসুদ্দিন হালদার তার মেয়ে ও স্ত্রীকে আমার কাছে এমনি এমনি দেয়নি, উদ্দেশ্য নিয়েই দিয়েছে। আমার ব্যবসা থেকে শুরু করে সব কিছুতেই তাদের চোখ ছিল, কিন্তু তাদের পক্ষে এমনি এমনি সব দখল করা সম্ভব ছিল না। এক্ষেত্রে তুই আর তোর মা ছিলি তাদের প্রধান হাতিয়ার। গত 3 দিন আগে তুই 19 বছরে পা রাখলি। আমার ভিতর পুড়ে যাচ্ছিল। আমি জানি তারা তোকে নিতে আসবে। কালো জগতের মানুষরা কখনো তাদের পাওনা ভুলে না, কিন্তু আমি তোকে তাদের কাছে দিতে পারবো না। আমি জানি তোর বাবা কালো জগৎ থেকে দূরে রাখার জন্যই তোকে আমার কাছে দিয়েছিল, কিন্তু অন্য উদ্দেশ্যে। আজ তোর রূপ দেখে আমি বুঝতে পারছি তোকে সেখানে দেয়া যাবে না। হাজারটা খারাপের মধ্যে একটা ভালো অনুভূতির উধাও হতে সময় লাগে না। তোর এই রূপ বেচেও তাদের অনেক লাভ হবে। তারা আসবে ঠিকই, কিন্তু একলা নয়, উদ্দেশ্য সাথে নিয়ে। আমার তোকে বাঁচাতে হবে। আমি জানি তারা যেই শর্তে তোকে আমার কাছে দিয়েছিল তা পূরণ না হলে আমার মৃত্যু ঠিকই ঘটবে। একই সাথে আমার সম্পত্তির উপর থেকে নিজের মালিকানাও আমি সরিয়ে দিয়েছি। তোর নামে কিছু জায়গার সম্পূর্ণ সম্পত্তি আমি দান করে দিয়েছি। তবে এমনি এমনি নয়, তারা তোকে দেখে রাখার শর্ত দিয়েছে। আর কোথাও আশ্রয় না পেলেও তুই সেসব জায়গায় আশ্রয় পাবি, নিরাপত্তা পাবি। তোর হাফিজ আঙ্কেল হয়তো আমার মৃত্যুর পর তোর কাছেই আসবে। তার কাছে সব হিসাব জানতে পারবি। কিছুদিন আগে তাদের জানিয়ে দিয়েছি আমার সম্পত্তি সব দানে চলে গিয়েছে। তারা প্রথমে আমাকে বিশ্বাস করেনি। তারা হয়তো এখন আমাকে মেরে তোর সম্পত্তি হাতানোর চেষ্টা করবে। এমনিতেও তাদের পরিকল্পনায় এটাই ছিল। এই খেলায় সবার আগে আমার মৃত্যু লেখা হয়েছিল। এই কয়েক বছরে প্রথমে তোর মাও তার নিজের নামে সম্পত্তি লেখানোর চেষ্টা করেছে। আমি সবাইকে বলেছি সম্পত্তি আমার মেয়েই পাবে। নিয়ম অনুযায়ী এটাই হওয়ার কথা। তোকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না আমার। দোয়া করি তুই বেঁচে থাক, মাফ করে দিস আমাকে। আমি জানি তুই বেঁচে থাকবি। তোকে তারা ঘাটাবে না, কারণ তোর মধ্যে তাদের রক্ত ও উদ্দেশ্য দুটোই বইছে। আমি চাই আজকে তুই বেঁচে থাক। আমার বিশ্বাস তুই বেঁচে থাকবি। আমার অভিনয় তোকে বাঁচিয়ে রাখবে, কারণ আমাকে তুই চিনিস, আর আমার উদ্দেশ্য তুই কখনো পূরণ হতে দিবি না। তোর ছোটবেলার অভ্যাস এটা। ইতি, তোর অভিনেতার বাবা। নিচে কাঁপা কাঁপা হাতে লেখা, আমি আসছি বাবা। লেখাটা যে নীলাদ্রিতার তা বুঝতে ইন্সপেক্টর হাসানের সমস্যা হয়নি। হাসান রকিবউদ্দিনের বন্ধু হাফিজের সাথে কথা বলেই কেসটা আগাবে ভাবছিলেন। চিঠিতে দুবার তার কথা এসেছে, কিন্তু উপর মহল থেকে নির্দেশ এসেছে কেস ধামাচাপা দেওয়ার। কিছুই করার নেই। ডায়েরিটা বন্ধ করে ইন্সপেক্টর হাসান একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চা ঠান্ডা হয়ে গেছে। এই চা তিনি মুখে দিতে পারবেন না। তিনি জোরে পিয়নকে একটা ডাক দিলেন। বাইরে বৃষ্টিটা বেড়ে গেছে। ঝুম বৃষ্টিতে থানার সামনে ঝোপে কিছু ব্যাঙ অনবরত ডেকে চলছে। ইন্সপেক্টর হাসান কেন যেন বৃষ্টির আওয়াজের সাথে একটা চিৎকারের আওয়াজ পাচ্ছেন। বাবা হারানো মেয়ের চিৎকার, নীলাদ্রিতার চিৎকার।